ধানমন্ডি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর ছাত্রছাত্রী এবং অভিভাবকগণদেরকে জানাচ্ছি আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি সৈয়দ মোহাম্মদ ইরফানুল হাসান, বিজ্ঞান শিক্ষক, ধানমন্ডি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম শ্রেণীর একটা ক্লাস নিব। ক্লাসটা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে জীববিজ্ঞান ক্লাস নিব আমি। আমার পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি ও পরিপাক। এই পুরো অধ্যায়টা অনেক বড়। এর একটা নির্দিষ্ট ছোট্ট একটা অংশ আমি আজকে নিব। পরবর্তী অংশগুলো আমি ধাপে ধাপে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো যারা এই ক্লাসটা দেখবেন, আমি অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি, আপনারা ক্লাসগুলো একটু ভালো করে ভিডিওটা দেখবেন, না বুঝলে আবার 2-3 বার পরে টেনে টেনে দেখবেন, রিভিউ করে। এরপরও যদি বোঝা না যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অফিসে যোগাযোগ করলে আমরা ক্লিয়ার করে দেব। আচ্ছা, আমার তাহলে খাদ্য, পুষ্টি ও পরিপাক, এখানে যে প্রধান যে বিষয়গুলো প্রথমে বইয়ের শুরু, এর মধ্যে খাদ্য নিয়ে যে পড়াটা আছে সেটা হচ্ছে খাদ্যের বিভিন্ন উপাদান ও উৎসগুলো নিয়ে এখানে কথাবার্তা। পড়াগুলো এইভাবে আমি কি করলাম, এখানে এই পড়াগুলো অনেক বড়। আমি আসলে জাস্ট একটা ইনস্ট্রাকশন দান করানোর চেষ্টা করলাম, যেটাতে অল্প সময়ে একটা গ্লান্স, এক দৃষ্টিতে যেন পড়াগুলো মোটামুটি একটা ছকে নিয়ে আসা যায়। তো ছাত্রছাত্রীদেরকে প্রতি অনুরোধ, তোমরা এইভাবেই একটা নোট তৈরি করবে আমার মতো করে। আমিও তো অনেকগুলো এখানে স্কিপ করছি, তোমরা একটা সুন্দর নোট তৈরি করে এই শিরোনামের উপর একটা নোট তৈরি করে আমাকে জমা দিবা, আমি এগুলো প্রুভ করে দিব। তো এই হচ্ছে আজকের পড়া। আর এই পড়াগুলো এমন, এটা আসলে মুখস্থই করতে হবে। এটা এমন না যে এটা গাণিতিক বা কোনো ধরনের সূত্র মেনে চলে বা এই ধরনের আমরা বুঝতে পারবো, বুঝিয়ে দিতে পারবে স্যারেরা, সেরকম তেমন কিছু না। এখানে কথা হচ্ছে এগুলো আসলে মুখস্থ করতে হবে। এখানে কিছু নাম, কিছু খাদ্যের নাম, ওই খাদ্যগুলোর নাম এবং ওই খাদ্যগুলোর কোন কোন উপাদান সাথে সম্পৃক্ত, আর হচ্ছে ওনার কাজ, এই পড়াটা হচ্ছে। দেখা যাচ্ছে আমি অনেক দেখলাম, আসলে এটা পুরোটা একটা মুখস্থের বিষয়। এটা সময় দিতে হবে, এটা সময় নিয়ে আমাদের পড়তে হবে। তো এখানে খাদ্যের বই, আমাদের যে খাদ্যের প্রধান উপাদানের কথা বলা হচ্ছে, তো ওখানে বলা হচ্ছে খাদ্যের উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে আমিষ, তারপর শর্করা, তারপর স্নেহ বা চর্বি জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, স্নেহ ও চর্বি জাতীয় খাবার। আমি এখানে সংক্ষেপে ওই কাজগুলো একটু একটু লিখে দিলাম, তোমরা বই দেখে ভালো করে একটা নোট তৈরি করবে। তো প্রথমে আমিষ জাতীয় খাবার দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করে। আমাদের শরীরের যত ধরনের ক্ষয় পূরণ আছে সেগুলো বৃদ্ধি, আমাদের যে দেহটা বাড়তেছে, বৃদ্ধি হচ্ছে, সেটা আমিষ জাতীয় খাবারের কারণেই হয়। শর্করা হচ্ছে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। আমাদের দেহের যে শক্তি যেটা আমরা ইউজ করি, যেটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আমি 4th অধ্যায়ে আমরা পড়ে আসছিলাম। তো ওই এটিপিটা মূলত শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ থেকে আমরা এটা পেয়ে থাকি, এই জন্য এটা দেহের শক্তি উৎপাদন করে। তারপর যে স্নেহ বা চর্বি, দেহের তাপ এও শক্তি উৎপাদন করে। তাহলে এই 3টা হলো প্রধানত খাদ্যের মূল উপাদান। এই 3টা ভাগে ভাগ করা হচ্ছে খাদ্য। এছাড়াও খাদ্যের আরো 3টা ভাগ আছে, উপাদান আছে, যেটা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্যের মধ্যে এগুলো থাকা দরকার, আমাদের শরীরের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ভিটামিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। আমাদের যত ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি সৃষ্টি করে, তার মধ্যে সবচেয়ে বেশি কাজটা করে ভিটামিন। তারপর হচ্ছে কি খনিজ লবণ, বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। আমি পরবর্তী খনিজ লবণের উৎসগুলো বলবো, কি কি খনিজ লবণ আমাদের দরকার, সেগুলো আমার এখানে ডান পাশে আছে। এখানে হচ্ছে বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে আমাদের
খনিজ লবণগুলো, পানি হচ্ছে দেহের তাপ ও তাপের সমতা রক্ষা করে, দেহের পানির সমতা রক্ষা করে, আর শরীরের অন্যান্য জৈবিক কাজগুলো, কোষের জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণের জন্য পানি বিশেষ করে দরকার। খাদ্যের আরো একটি উপাদান আমাদের দরকার, সেটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্য, যেটাকে রাফেজ বলে। রাফেজ হচ্ছে কি, এটা আসলে পুষ্টিগুণ তেমন নাই রাফেজে, শুধু এটাই কাজটা করে, এটা আমাদের পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। এটা পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে, তারপর এটাতে হচ্ছে কি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, বিভিন্ন ধরনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপগুলো নিয়ন্ত্রণ করার জন্য রাফেজ জাতীয় খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কি করলাম, এই 7টা খাবারের 7 ধরনের খাবার আমরা এখানে লিখলাম। আমি এটা হচ্ছে বেশি দরকার, সবচেয়ে প্রধানত এই 3 ভাগ, তারপরে এগুলো দরকার, এই 3 ভাগ, তারপরে এটা, এইগুলো একটা একটা কাজ লিখলাম। তোমরা কি করবে, একটা নোট তৈরি করে এই কাজগুলা লিখবে এক একটা করে। আমি এখন বলবো খাদ্য, আমরা যে খাদ্যগুলো তখন বললাম, আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি এবং খাদ্য মাছ বা রাফিজ, আমি এগুলোর উৎসগুলো বলবো। এখানে বই অনেক বড় করে লেখা আছে, আমি তোমাদেরকে বলবো তোমরা বইগুলো পড়ে একটা সংক্ষেপে, একটা চোখে দেখলে যেন বুঝে যায় সেরকম করে একটা চার্ট এঁকে ফেলবে। হয়তো আমি অনেকগুলো এখানে লিখি নাই, তোমরা এগুলো অ্যাক্ট করবে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, আসলে এভাবে পড়লে পড়াটা সহজবোধ্য হবে এবং সবাই বুঝতে পারবে। তো এখানে দেখলাম আমিষ জাতীয় খাবারের 2 ধরনের উৎস আছে। আমরা উদ্ভিদ থেকেও আমিষ পাই, প্রাণী থেকেও আমিষ পাই। এই জন্য উৎসগুলোকে আমি 2ভাবে লিখলাম, একটা হচ্ছে প্রাণীজ উৎস, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস, প্রাণী থেকে আমরা যে আমিষগুলো পাই সেগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, পনির, ছানা, এগুলা মূলত আমরা প্রাণীজ উৎস হিসেবে আমরা আমিষ পাই, এগুলো প্রাণীজ উৎস থেকে। উদ্ভিজ্জ উৎসের মধ্যে আছে ডাল, বিভিন্ন ধরনের ডাল, সেটা হতে পারে মুগ ডাল, মসুর ডাল, মটর, তারপরে বিভিন্ন ধরনের ডাল, এই জন্য এখানে একটাই লিখলাম। তারপর চীনাবাদাম থেকে পাই শিমের বীজ, এইগুলো থেকে আমরা আমিষের উদ্ভিজ্জ উৎসগুলো এই খাবার থেকে আমরা পেয়ে থাকি। এই ছাড়া আছে শর্করা। মূলত আমরা শর্করা পাই চাল, গম, আলু, এই ধরনের খাবার থেকে আমরা শর্করা পেয়ে থাকি। তারপর আমাদের তাহলে এই তিনটে হচ্ছে শর্করা। শর্করা হচ্ছে আসলে এটা হচ্ছে গ্লুকোজ, ল্যাকটোজ, গ্যালাক্টোজ, এগুলো। তারপর হচ্ছে স্নেহ জাতীয় খাবার, এখানেও 2টা উৎস আছে, একটা হচ্ছে প্রাণীজ উৎস, একটা হচ্ছে, আর এখানে আমি উদ্ভিজ্জ উৎস হবে একটা, এখানে আমি লিখতে ঠিক করে গেছি, এখানে একটা উদ্ভিজ্জ উৎস লিখে বললাম, উদ্ভিজ্জ উৎস। এখানে উদ্ভিজ্জ উৎসের মধ্যে আমরা সয়াবিন তেল, তারপর হচ্ছে সরিষা, তিল, বাদাম, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাবার, উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎসের মধ্যে আছে চর্বি, ঘি, ডালডা, এরকম। তারপর ভিটামিনের মধ্যে আছে কি চর্বিতে ভিটামিন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে 4 ধরনের ভিটামিন আছে আমাদের, ভিটামিন এ, ডি, ই এবং কে। ভিটামিন এ, এই উৎসগুলো থেকে আমরা ভিটামিন এ পাই দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর থেকে পাই। ভিটামিন ডি পাই দুধ, ডিম, কলজা, মাছের তেল থেকে পাই। ভিটামিন ই এবং কে উপরে সবগুলো বলতে এ এবং ডি, এই যে উৎসগুলোতে ভিটামিন এ এবং ডি পাই সেই উৎসগুলো থেকে মূলত ভিটামিন ই এবং কে আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, এইগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এগুলো পানিতে দ্রবীভূত হয় না। আবার আরেক ধরনের ভিটামিন আছে যেগুলো পানিতে দ্রবণীয়, সেগুলো হচ্ছে ভিটামিন বি এবং সি। তো দেখা যাচ্ছে ভিটামিন বি এর মধ্যে আছে ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক, যেটা আমাদের এখানে পাউরুটি, রুটি, এই যে বাজারে যে বিক্রি করে পরোটা, নান, রুটি, এখানে ইউজ করে ব্যবহার করা হয় ইস্ট। তোমরা দেখে থাকবে অনেকের বাসায় পিঠা বানানোর জন্য এটা ইউজ করে থাকে ইস্ট। এখান থেকে আমরা ভিটামিন বি পাই। ঢেঁকি চাটা চাল, লাল আটা, মটর, এগুলো থেকে আমরা পাই। আজকাল তো ঢেঁকি চাটা চাল তেমন একটা দেখা যায় না, অর্থাৎ যে চালগুলো ঢেঁকিতে মাড়াই করে নিয়ে নেওয়া হয়, এগুলোতে অনেক ভিটামিন বি পাওয়া যায়।
ভিটামিন সি হচ্ছে এটা পানিতে দ্রবণীয় ভিটামিন। পেয়ারা, লেবু, কামরাঙ্গা, আমড়া, বাঁধাকপি এগুলো হচ্ছে ভিটামিন সি। তারপর আমরা এগুলো খনিজ লবণের ক্ষেত্রে আসবো। আমরা মূলত খাবার থেকে এই ধরনের খনিজ লবণগুলো পেয়ে থাকি: ক্যালসিয়াম, লৌহ, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন। আমি বলবো যে কোন খাবার থেকে কোন ধরনের খনিজগুলো পাই। আমরা ক্যালসিয়াম পাই দুধ, দই, ছানা, পনির, কচু শাক এগুলা থেকে আমরা মূলত ক্যালসিয়াম পেয়ে থাকি। এটা ক্যালসিয়াম আমাদের হাড় শক্ত করে, দাঁত মজবুত করে, এটা অনেক কাজ আছে ক্যালসিয়ামের। লৌহ পেয়ে থাকি কচু, কলিজা। কলিজা বলতে আমরা যে লিভার বলি, যে গরু তারপর ছাগলের, মহিষের, ওখানে আমরা এই কলিজাগুলা খাই, ওখান থেকে আমরা প্রচুর পরিমাণ লৌহ পেয়ে থাকি। তারপরে মাছ, ডিমের কুসুম, এখান থেকে আমরা লৌহ পাই। তারপর হচ্ছে সোডিয়াম। সোডিয়াম পাই আমরা খাবার লবণ থেকে। আমরা যেটা বাসায় রান্না করার জন্য যে খাবার লবণ ব্যবহার করি, ওখানে মূলত সোডিয়াম ক্লোরাইড আমাদের সোডিয়ামের প্রধান উৎস হিসেবে আমরা ওখান থেকে সোডিয়ামগুলো পেয়ে থাকি। তাছাড়া আমরা বাজার থেকে যে চিপস কিনে খাই, ওখানেও কিছু আমাদের সোডিয়াম পাই। আমরা পনির থেকে পাই, বাদাম থেকে পাই, আচার থেকেও আমরা পেয়ে থাকি সোডিয়ামটা। তারপর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে মাছ, মাংস, বাদাম, কলা থেকে পাই, আলু থেকে পাই, আপেল থেকে পাই, ডাবের পানি থেকে আমরা পটাশিয়াম পাই। এখানে আসলে আমি অনেকগুলো লিখি নাই, তোমরা বই থেকে লিখে একটা নোট তৈরি করবে। আমি শুধু দেখাচ্ছি যে আসলে নোটটা এরকমই হবে, যেটা একটা গ্লান্স এক দৃষ্টিতে সবগুলো তোমরা বোধগম্য করতে পারবে। তারপর হচ্ছে আমাদের আবার খনিজ লবণের মধ্যে আরেকটা বেশি দরকার, সেটা হচ্ছে আয়োডিন। আমরা আয়োডিন, বিশেষ করে আয়োডিন পাই সামুদ্রিক মাছ থেকে, যেমন লইট্টা মাছ, আমাদের এখানে লইট্টা মাছ, তারপরে পোয়া মাছ, ইলিশ মাছ, সামুদ্রিক মাছ যেগুলো আমরা, ছুরি মাছ যেগুলো খাই, ওখান থেকে আমরা প্রচুর পরিমাণে আয়োডিন পেয়ে থাকি। তো দেখা যাচ্ছে সমুদ্রের আশেপাশে এলাকাগুলা যেগুলা জেলা আছে, ওখানে আয়োডিনের তেমন একটা অভাব হয় না। যেটা যেখানে সমুদ্রে নাই, বিশেষ রংপুর, ওখানে আয়োডিনের বেশি অভাব হয়। তা আমরা এর পরবর্তী যখন এই অভাবজনিত রোগ করবো, তখন এটা জেনে নিই আয়োডিনের অভাবে কি হয়। তারপর পানি। পানি হচ্ছে আমরা অনেক খাবার থেকে পানি পাই, যেগুলা ফল জাতীয় খাবার, যেমন পেয়ারা থেকে, তরমুজ থেকে, আপেল থেকে আমরা অনেক পানি পাই। পানির মূল কাজ হচ্ছে দেহের পানি ও তাপের সমতা নিয়ন্ত্রণ করে। আর তাছাড়া পানি আমাদের কোষের বিভিন্ন জৈবিক কাজও নিয়ন্ত্রণে সহায়তা করে। তারপর আছে রাফেজ। রাফেজ আমি যেটাকে বললাম সেটা হচ্ছে আঁশ জাতীয় খাবার। রাফেজ আসলে এটা কোনো পুষ্টিগুণ নাই, আমাদের শরীরে এটা কোনো পুষ্টি সরবরাহ করতে পারে না। তবে রাফেজের প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত যে মলের সাথে অতিরিক্ত পানিগুলো শোষণ করে। তারপর হচ্ছে এরা হচ্ছে মলের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে যারা কোষ্ঠকাঠিন্য, যাদের রোগ কোষ্ঠকাঠিন্য আছে, যাদের উচ্চ রক্তচাপ, যাদের ডায়াবেটিস আছে, ওরা কি করে এর থেকে রাফেজ জাতীয় খাবার খেলে ওই রোগগুলো থেকে পরিত্রাণ পেতে পারে। এখন রাফেজ জাতীয় খাবারগুলোর মধ্যে আছে শস্যদানার বহিরাবরণ, সবজি, বিভিন্ন কাঁচা সবজিগুলো আমরা বাজার থেকে যেগুলো শাক সবজি, ফুলকপি, বাঁধাকপি খেয়ে থাকি, এগুলোতে আছে বিভিন্ন ধরনের বীজ। বীজের মধ্যে শিম বীজ, মটর, এগুলা। তারপর ডালও আছে, মুগ ডাল। তারপরে এগুলা, তারপর হচ্ছে পাতার অংশ, আমরা শাক খেয়ে থাকি, এই শাকগুলো মূলত আসলে পাতা, বেশিরভাগ ওগুলাতে আমরা অধিক পরিমাণে রাফেজ পাই। তারপর উদ্ভিদের ডাটা, আমাদের ডাটা শাক যেগুলো আছে ম্যালেন্থাস, এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে রাফেজ জাতীয় খাবার পাই। তারপর আরো আছে আপেল আছে, তার তরমুজ, এগুলো আসলে রাফেজ জাতীয় খাবার। আমি এখানে অনেকগুলো লিখতে পারি না, আসলে তোমরা লিখে একটা নোট তৈরি করে আমাকে জমা দিবে। তো এই হচ্ছে একটা আসলে বড় পড়া, এখানে অনেক পড়া, কিন্তু আমি এই পড়াগুলা অনেক সময় সাপেক্ষ পড়া। আমি চাচ্ছি এক সময়ে অল্প অল্প সময়ের মধ্যে এগুলো কেমনে বোধগম্য করা যায়। তো তোমরা এইভাবে আমার মতো করে একটা নোট তৈরি করবে। আর একটু আমি অনেকগুলো স্কিপ করে গেছি, এখানে অনেকগুলো নাম, এগুলো তোমরা একটা করে একটা নোটের আকারে আমাকে জমা দিলে আমি দেখবো, এটাতে মূল্যায়ন করবো। তো এ হচ্ছে আজকের পড়া। আমার ছিল এটা নবম শ্রেণীর জীববিজ্ঞান, এটা পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি পরিপাক। তো খাদ্য পুষ্টি পরিপাকে আমি আসলে কথাগুলো আবার বলতে চাচ্ছি। খাদ্য পুষ্টি পরিপাকের অধ্যায়টা সবচেয়ে বড় অধ্যায়। এখন এই অধ্যায়ের মধ্যে আমি শুধু অল্প একটা অংশ তোমাদেরকে পড়ালাম আজকে, খাদ্যের উপাদান উৎস, খাদ্যের প্রধান উপাদান। তো
তোমরা একটু দেখবে, আমার কথাগুলো শুনবে, তোমরা একটা নোট তৈরি করবে। আর হচ্ছে আমার ওই যেটা বুঝতে পারো না তোমরা বারবার এটা একটু রিভিউ দিয়ে শুনবে। তারপরে যদি না হয় অফিসে যোগাযোগ করো, তোমরা আসো। কেউ যদি আসে একদম নাই বুঝে থাকে, অফিসে যোগাযোগ করলে আমি অথবা আমার সহপাঠী যারা এই সাবজেক্টগুলো নেয় এরা তোমাদেরকে সহজবিদ্ধ করে দিবে। তো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। আমি এই অধ্যায়ের আরো অনেক পড়া বিএমআর বিএমআই এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।